হ্যালো, হ্যাঁ বলো। এই তুমি কোথায়? তোমার আর কত দেরি? কোথায় আবার? অফিস থেকে বেরিয়ে রাস্তার এক হাঁটু জল ভেঙে বাড়ি যাচ্ছি। সারাদিন অফিস করার পর এইভাবে জল ভেঙে আই এম গেটিং এক্সস্টেড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে এসো। আরে দীপ্তঙ্কর বোসকে প্রকৃতি এত সহজে হার মানাতে পারবে না, তুমি চিন্তা করো না তো। ইস, সিঁড়িটা একেবারে জলে জল হয়ে যাচ্ছে। জুতোটা এখানেই খুলে ফেলি। তুমি কিন্তু ওখানেই সব। কি হলো? আরে খুলে উঠেছি, এখন ভেতরে ঢুকতে দেবে তো? ও হ্যাঁ, বাবা আজ হলো কি? আমি টেবিলে ডিনার দিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আর অবশ্যই ডেটল জলে হাত পা ভালো করে ধুয়ে নেবে কিন্তু, তা না হলে। কি? উফ, বউ নয় তো যেন একটা আস্ত সংবিধান। আমি শাওয়ার সেরে আগে আদা দিয়ে জম্পেশ করে এক কাপ চা খাবো কিন্তু। আবার এখন চা কেন? আরে বাবা, কুয়োর ব্যাঙ ডাঙায় উঠলো, ওকে একটু চা খাইয়ে চাঙ্গা করতে হবে না? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, অত উপমার দরকার নেই। তাতান কোথায়? ঘুমিয়ে পড়েছে? ঘড়িতে কটা বাজে সে খেয়াল আছে? কিছু বললে না। সব সারতে সারতে রাত 11টা বেজেই গেল। আমাদের ছোট্ট তাতান ওর বাবাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। কি জানি, হয়তো রূপকথার কোন দেশে রাজপুত্র সেজে ঘুরে বেড়াচ্ছে। ইস, তীর্থরাজ বড় ধপড়ে গেছে। তা সত্ত্বেও প্রশান্তির একটা আভাস যেন ওর মুখে সব সময় লেগে থাকে। আজ বৃষ্টির সাথে ঠান্ডা হাওয়াও বইছে, চারপাশে একটা হিমেল অনুভূতি। বাপ বেটা একটু করে শুয়ে আছে। যাই, ওদের গায়ে চাদরটা টেনে দিয়ে। আমার এই ছোট্ট সংসারটাই আমার পৃথিবী, আমার উন্মুক্ত আকাশ, যেখানে প্রতিদিন সূর্য ওঠে আর অস্ত যায়। অজস্র পাখিরা আনমনে উড়ে বেড়ায়, ঠিক যেন তাতানেরই মতো। আমার শোবার ঘরের লাগোয়াই বারান্দাটা আমার খুব প্রিয় একটা জায়গা। এখানে এসে আমি মনের আয়নায় নিজের সাথে প্রাণ খুলে কথা বলতে পারি। নিশীথে यामिनी रे श्रावण गगने घोर घन घटा कुंज पथे सखी कैसे जाओ अब कुंज पथे सखी कैसे जाओ अब अबला कामिनी रे श्रावण गगने घोर ঘন ঘটা। হারিয়ে যাওয়া স্মৃতিগুলো এমনই, একটু ভিজে মাটির গন্ধ পেলেই হুড়মুড় করে মনের মধ্যে ঢুকে পড়তে যায়। তবে স্মৃতির মণিকোঠায় সাজিয়ে রাখার মতো দামি উপকরণ তো আমার কোনোদিনই তেমন কিছু ছিল না। আর যা ছিল তা গত রবিবার সন্ধ্যায় আচমকা ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। শেকড় সমেত উপড়ে নিয়ে গেছে সেই বৃক্ষ, যাকে ঘিরে একদিন আমি আমার মনে ভালোবাসার সুতোয় স্বপ্নের জাল বুনেছিলাম।
গত রবিবারটাও শুরু হয়েছিল আর 5টা ছুটির দিনের মতোই। এই আজ রবিবার বলে পড়ে পড়ে ঘুমোলে হবে না। ওঠো তীর্থ, বাজারে যাও। আজ কিন্তু নো পঞ্চব্যঞ্জন, সেফ মাংসের ঝোল আর ভাত। রবিবার দুপুরে খাবার পাতে কোনো মাছ থাকবে না? না, থাকবে না। মনে আছে তো আজ বিকেলে আমাদের কোথায় যাওয়ার আছে? মনে আছে, উঠছি। এই আচ্ছা, একটু শোনো। না, একদম না। আজ কোনো দুষ্টুমি নয়। ওঠো, উঠে পড়ো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। এই যে আর কতক্ষণ ভাত ঘুম দেবে? এবার ওঠো, তৈরি হও। তোমার পাজামা পাঞ্জাবি রেডি করে রেখেছি। কটা বাজে? 3:30। সবে? সবে মানে? আস্তে আস্তে তৈরি হও। ঠিক আছে বাবা। এই দেখো তো শাড়িটার সাথে এই হ্যান্ডমেড জুয়েলারিটা যাচ্ছে কিনা? খুব যাচ্ছে। কেমন দেখাচ্ছে? তোমার অফিস ফাংশন বলে কথা, খারাপ দেখালে তোমারই এম্বারাসমেন্ট। বলো না ঠিক করে। আচ্ছা ঠিক আছে, ভালো দেখাচ্ছে। আমি তো আগেই বলেছি যে আমার চোখে সৌন্দর্য দু ধরনের। এক হলো সৌন্দর্যের আতিশয্যে উগ্র আগ্রাসী, আর একটা হলো শিক্ষার বিভায় স্নিগ্ধ সংযত। আর আমার বউ হলো সেই দ্বিতীয় দলে, আমার আকাশে চাঁদের মতো স্নিগ্ধ। আচ্ছা ঠিক আছে, ডোন্ট ট্রাই টু ব্লোট মি। এমনিতেই তেতে আছি, এবার জ্বলে উঠব। সরো, দেরি হয়ে যাচ্ছে। আরে সাথী না, কি খবর? কেমন আছো? তোমার কর্তা কই? আরে আমাকে বসতে বলে কোথায় যে গেল। সব কটা একই রকম বুঝলে, আমারটাও সেই যে ভ্যানিশ হলো, আর দেখা নেই। এই আজকের অনুষ্ঠানে কি কি আছে শুনলে কিছু? বিশেষ আকর্ষণ বলতে শুনলাম তো কে একজন রবীন্দ্রসঙ্গীত গাইবেন, আর তারপর একটা নাটক আছে এদেরই অফিস রিক্রিয়েশন ক্লাবে। আজ এই শুভ সন্ধ্যায় সকলকে স্বাগত। শ্রাবণের ধারা অব্যাহত, আর যিনি তার সুনিপুণ হাতে কলমের কালিতে তাকে আরও সিক্ত করেছেন, মুখরিত করেছেন, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রণম্য রবীন্দ্রনাথ। এখন আপনাদের সামনে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শ্রী অনিমেষ সেন। আপনাদের কাছে নতুন করে শিল্পীর পরিচয় দেওয়ার দরকার নেই, সেটা জেনেই আমি সরাসরি শিল্পীকে মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ করছি। নমস্কার। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাঙালির শিল্পানুরাগ অসম্ভব, কিন্তু আমার মতো সামান্য একজন শিল্পীকে আপনাদের সামনে মঞ্চে গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য এই রিক্রিয়েশন ক্লাবকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আজকের আমার প্রথম নিবেদন যে রাতে মোর দুয়ার গুলি। যে রাতে মোর
অনিমেষ, হ্যাঁ, এ তো সেই মানুষ। একই কণ্ঠস্বর, একই চেহারা, শুধু একটু বয়সের ছাপ পড়েছে মাত্র। এই সেই উদাত্ত কণ্ঠস্বর, এরই আকর্ষণে পাগলের মতো একদিন আমি বারে বারে ছুটে গেছি ওর কাছে। আকর্ষণের কারণটা শুধু গান ছিল না অন্য কিছু, তার উত্তর খোঁজা আজ বৃথা। আজও স্পষ্ট মনে আছে সেই দিনটার কথা। সেদিন ইউনিভার্সিটির করিডোরে প্রিয়াঙ্কার সাথে দেখা। কিরে, আজ গানের রিহার্সাল নেই? ও প্রিয়াঙ্কা, হ্যাঁ আছে, একটু বাদেই শুরু হবে। যাবি না? যাবো, 3:30 নাগাদ যেতে বলেছে। এই তোদের গান তোলাচ্ছে কে রে? অনিমেষ না? অনিমেষ? সেটা আবার কি? কে আবার? আমাদের সিনিয়র অনিমেষ সেন, সব মেয়েদের ক্রাশ। এমন যার গানের গলা, তার জন্য পাগল না হয়ে পারা যায়? তাই বুঝি? তোর কথা শুনে মনে হচ্ছে তুইও এই মেয়েদেরই একজন। কে বলতে পারে, তুইও ওই দলেরই একজন হয়ে যাবি না? হয়তো শুধু সময়ের অপেক্ষা। তার উপর তুই যা গান পাগল। আরে গান পাগল তো কি হয়েছে? তাই বলে আমি যার তার, তোর মুখে যা সেটি তাই বলে যাবি? উল্টোটাও হতে পারে, সেই হয়তো। তোর ফালতু কথা শোনার টাইম আমার নেই, তাই আমি চললাম। আরে দাঁড়া, আমিও যাব তো। তুই জাহান্নামে যা। এই যে শুনছেন, এক্সকিউজ মি। আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনি তো ওই দিন রিহার্সালে ছিলেন, তাই না? আমি তো কোরাসে ছিলাম। সাথী, তাই তো? আমি অনিমেষ, অনিমেষ সেন। আপনাকে কে না চেনে? আমিও জানি। কেন, আমি কি ইউনিভার্সিটিতে খুব ফেমাস নাকি? সেটা তো আমার থেকে আপনারই ভালো জানার কথা। তা ঠিক, কিন্তু আমরা কি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো, না ক্যান্টিনে চা খেতে খেতে? আর কি কিছু বলার আছে? আচ্ছা চলুন, তবে আমাকে আপনি বলার দরকার নেই। আমাকে দেখলে কি প্রবীণা মনে হয়? আমি কিন্তু বয়সে আপনার থেকে ছোটই। না, তা ঠিক নয়। আরে কোনো মহিলাকে প্রথম দর্শনেই তুমি বলা যায় না। আচ্ছা, তুমি কি কারো কাছে গান শেখো? না, কিন্তু আমি শিখতে চাই যদি আপনি শেখান। তবে গান নিয়ে আমার বিশেষ বড় কোনো ভাবনা চিন্তা নেই। গানটা আমি ভালোবেসে শিখতে চাই। সত্যি তুমি শিখতে চাও? একদম সত্যি। আমি যা যা বলবো মেনে চলতে পারবে? পারবো। কথাটা ভেবে বলছো তো? বলছি। হ্যাঁ অনিমেষদা, বলুন। আজ আপনার সঙ্গে দেখা করতে হবে? কখন, কোথায়? আচ্ছা আচ্ছা, 4টের সময় আহা রেস্টুরেন্টে, তাই তো? ঠিক আছে। তোমাকে কেন ডেকেছি গেস করো? এটুকু বুঝতে পারছি যে কফি খাওয়ানোর জন্য অবশ্যই নয়। হ্যাঁ, কফি তো আমরা খেতেই পারি, তবে তোমাকে ডাকার উদ্দেশ্য হলো এটাই বলা যে এবার থেকে
তোমাকে আমার সাথে কিছু অনুষ্ঠানে গান গাইতে হবে। আমাকে? হ্যাঁ, তোমাকে। কেন, এতে এত অবাক হবার কি আছে? তুমি গলা মেলালে আমি একটু এনকারেজড হতে পারি আর কি। কি, গাইবে না? আপনি যখন বলছেন তখন আমি নিশ্চয়ই গাইবো। তাহলে কাল থেকেই শুরু হোক রিহার্সাল। তুমি আজ খুব সুন্দর গেয়েছো সাথী। আমি আর গাইলাম কোথায়, শুধু তো গলা মেলালাম। দেখো, মঞ্চে দাঁড়িয়ে গুরুর সাথে গলা মেলানোটাও কিন্তু আমাদের দেশে তালিমেরই একটা অঙ্গ হিসেবে ধরা হয়। সেটা অবশ্য ঠিক। আচ্ছা অনিমেষ দা, এবার আমাকে যেতে হবে, বাইরে বাবা মা অপেক্ষা করছে। অবশ্যই। আর এটা তোমার। এটা কি? এটা তোমার আজকের পারিশ্রমিক। আরে তেমন কিছুই না, একটা শাড়ি আছে। এইসবের কোনো দরকার ছিল না অনিমেষ দা। এবার তুমি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমার তরফ থেকে ওনাদের প্রণাম জানিও। আচ্ছা। জায়গাটা আমার বড় প্রিয়। এই গঙ্গার ধারে এলেই মনে হয় যেন ভারতীয় সভ্যতার সব শিকড় গাঁথা হয়ে আছে। রাহুল সংকৃত্যায়নও তাই বলেছেন তার অসাধারণ লেখা গঙ্গা সে ভলগাতে। পারলে বইটা পড়ে নিও, এর একটা ইংরেজি অনুবাদও আছে। আচ্ছা। জানো সাথী, আমার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগার পেছনে একটা ইতিহাস আছে। কি সেটা? কলকাতার এক অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। আমি কোনো সুস্থ স্বাভাবিক পরিবেশে বড় হইনি। রবীন্দ্রনাথের গান দূরে থাক, তাঁর নামটাও ভালো করে কেউ শোনেনি। কিন্তু আমার মা কিভাবে না জানি রবীন্দ্রনাথকে তার জীবনের দার্শনিক মানতে শুরু করেছিলেন। আমাকে গল্প, উপন্যাস, কবিতা আর গান পড়ার জন্য বই কিনে দিতেন। এমনকি সেটা বাবার আপত্তি থাকা সত্ত্বেও। আর বাবারও তো কোনো দোষ ছিল না। সীমিত আয়ের মধ্যে থেকে সংসার চালাতে হিমশিম খেতেন। বই কিনে পড়া ছিল বিলাসিতার সামিল। কিন্তু মা বলতেন, দেখিস, জ্ঞান হলো এমন একটা জিনিস জীবনে কখনো না কখনো কাজে লেগে যাবেই। রবীন্দ্রসঙ্গীতকে ভালোবাসার পেছনে এসবই ছিল কারণ। আর এখন আমি ঠিকই করে ফেলেছি, শিল্পী হিসেবে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, তাতে আমার পাশে কেউ থাকুক আর না থাকুক। কেউ থাকুক আর না থাকুক, আমি তোমার পাশে থাকতে চাই সারা জীবনের জন্য। কি আমাকে পাশে নেবে না অনি? তুমি সত্যি বলছো? আমিও সেটাই চাই, কিন্তু কেন জানি না মনের মধ্যে তোমাকে হারিয়ে ফেলার ভয় কাজ করে। হয়তো ছোট থেকেই অনেক কিছু না পাওয়ার অভ্যাসটাই এর জন্য দায়ী। তোমার হাতটা একবার দাও, এই দেখ। এভাবেই তোমার হাতটা আমি ধরে থাকবো শক্ত করে। বলছো? আই লাভ ইউ টু সাথী। রিহার্সাল, অনুষ্ঠান, এইসবের মাধ্যমে আমাদের এই ধীরে বয়ে চলা সম্পর্কের স্রোত কবে যে এক গভীর সুনামি হয়ে উঠেছিল, আর আমরা হয়ে উঠেছিলাম একে অপরের অপরিহার্য, সেটা বুঝতেই পারিনি। সেটা প্রথম অনুভব করলাম যেদিন মা দুপুরবেলা আমার ঘরে এলো।
এই দুদিন আর তুমি কোথাও বেরিও না কিন্তু। কেন? কেন মানে, পরশু বিকেলে ছেলের বাড়ি থেকে তোমায় দেখতে আসবে তাই। মানে আমাকে দেখতে আসবে? আমাকে দেখতে আসবে অথচ আমি এসবের কিছু জানতে পারলাম না? আর মাস্টার্স, আমার মাস্টার্সও কমপ্লিট করতে পারবো না? মা, এসবের মানে কি? ওরা বলেছে বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যেতে পারবে। তবুও মা, আমাকে অন্তত একবার। ছেলে দেখতে শুনতে ভালো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মা বাবার একটাই সন্তান, ভাই বোন নেই। এরপর কিছু বলার থাকলে বাবাকে গিয়ে বল, আমি কিছু জানি না। আমি কি তোমাদের কাছে খুব বোঝা হয়ে গেছি মা? বোঝা হবে কেন? মেয়ে বড় হলে সৎ পাত্র দেখে বিয়ে দেওয়া বাবা মায়ের কর্তব্য। তোমার যখন সন্তান হবে তখন তুমি ঠিকই বুঝতে পারবে। তবুও মা, ওদের বলার আগে আমাকে অন্তত একবার জিজ্ঞাসা করতে পারতে। আমার মতামতের কি কোনো দাম নেই তোমাদের কাছে? এসব কথা আমাকে বলে কি হবে? বাবাকে গিয়ে বলো, আমার হয়েছে যত জ্বালা। কি ব্যাপার? কি এমন ঘটলো যে তার জন্য এত জরুরি তলব? বাবা মা তো আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে। আগামীকাল পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। বাবার বন্ধুর ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও, এই কথা। তো খুব ভালো খবর। ছেলে যখন ওয়েল এস্টাবলিশড, তখন তোমার তো কোনো চিন্তাই নেই। দিব্যি পায়ের ওপর পা তুলে দিয়ে জীবন কাটিয়ে দিতে পারবে। আর আমি একজন শিল্পী, কবে প্রতিষ্ঠা পাবো তার কোনো ঠিক নেই। নিশ্চয়তাই আমার জীবনের সঙ্গী। শুধু শুধু আমার জীবনের সঙ্গে নিজেকে। ভালো থেকো, আমি যাই। অনি, দাঁড়াও দাঁড়াও, অনি, অনি। আজ কেন ঝাপসা হয়ে যায় সব, উড়ে যায় সব প্রতিশ্রুতি। সেটাই ছিল আমাদের শেষ দেখা। এমনকি নিমন্ত্রণ করা সত্ত্বেও অভিমান করে সে বিয়েতে আসেনি। সেদিন আমিও ঠিক বুঝতে পারিনি যে কথার আড়ালে ও এত অভিমান বুকের গভীরে লুকিয়ে রেখেছিল। হয়তো আমি ওর চোখের ভাষা পড়তে পারিনি। যা হতে পারত তা হয়নি, কারণ আমি সেটা হওয়ার জন্য ওকে প্রয়োজনীয় সময়টাই দিতে পারিনি। অনিমেষের সাথে আমি অন্যায় করেছি। সম্পর্কের যোগ্য মর্যাদা আমি দিতে পারিনি। ওকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। সেই অপরাধ বোধ ছাই চাপা আগুনের মতো আজও আমার বুকে ধিকে ধিকে চলছে। আর আজ সুযোগ যখন পেয়েছি, তখন একবারের জন্য হলেও অনিমেষের মুখোমুখি আমাকে দাঁড়াতে হবে। আজ কেন ঝাপসা হয়ে যায় সব, উড়ে যায় সব প্রতিশ্রুতি। আজ কেন অনিচ্ছা সত্ত্বেও সেদিন ওকে যে কষ্ট দিয়ে ফেলেছিলাম, তার জন্য ওর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। তা না হলে এই অপরাধ বোধ আমি সারা জীবন বইব কেমন করে? এতদিনে মনে হয়
একটু হলেও ওর আমার প্রতি অভিমান কমেছে। ওই তো অনিমেষ স্টেজ থেকে নামছে। যাই, গ্রিন রুমে গিয়ে ওর সাথে একবার দেখা করি। দাদা, দারুণ হয়েছে আপনার গান, দারুণ দারুণ। ধন্যবাদ। তোমার কলেজের সেই সহশিল্পীকে দেখেছো? মানে তোমার প্রাক্তন প্রেমিকা কেমন হাঁ করে তোমায় দেখছিল। হ্যাঁ, এক ঝলক দেখলাম। প্রথম সারিতেই বসেছিল। হ্যাঁ, এখনো ঠিক সেই রকম বোকা বোকা আছে। কিন্তু তখন তো খুব সঙ্গে নিয়ে স্টেজে উঠতে, বাবা। আরে ধুর, ও গানের কি বোঝে? গান তো আমি গাইতাম, ও তো শুধু গলা মেলাতো। আরে রোড সাইড প্ল্যাটফর্মে ডুয়েট হলে সেটা পাবলিক ভালো খায়, তাই ওকে সঙ্গে রাখতাম। এ আমি কি শুনছি? তার মানে ও আমাকে কোনো দিনই ভালোবাসেনি? এত তাচ্ছিল্য মনের মধ্যে রেখে এতদিন শুধু ভালোবাসার অভিনয় করে গেছে? এই কুরুচিকর মনের মানুষটার জন্য আমি মনের গোপন কুঠুরিতে আসন পেতে রেখেছিলাম। ছি 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 ছি। না, এখানে আর এক মুহূর্ত নয়। তীর্থ কোথায় গেল? আরে মিসেস বোস, আপনি এখানে? তীর্থকে খুঁজছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কোথায় বলুন তো? ও তো স্টেজে, ওদের নাটক তো শুরু হয়ে গেছে। নাটক? তীর্থ মানে তীর্থ নাটকে? হ্যাঁ, আপনি অডিটোরিয়ামে গেলেই দেখতে পাবেন। হ্যাঁ তাই তো, ওই তো তীর্থ, আমার চেনা মানুষটা মঞ্চে দাঁড়িয়ে ডায়লগ বলছে। বাহ, কি অসামান্য বাচনভঙ্গি, ঠিক একজন দক্ষ অভিনেতার মতো। ওর এই সুপ্ত প্রতিভার কথা আমি কোনোদিন জানার চেষ্টাই করিনি। তো কেন? তাহলে কি এর কারণ অনিমেষ? চলুন আপনাকে সিটটা দেখিয়ে দিই। না না, তার দরকার নেই, আমি চলে যেতে পারবো। তুমি বলেছিলে আমার সমস্ত ভাঙা চোরাবিকে তোমার চোখের আলোয় আশ্রয় পাবে। আজ সেই চোখেই দেখি অচেনা কোন ঋতু নির্মম উদাসীনতা। আমার নির্মম বিশ্বাসগুলো এক এক করে ঝরে পড়ে শুকনো শিউলি ফুলের মতো অপেক্ষার নির্জন উঠোনে। আমার নীরব বিশ্বাসগুলো এক এক করে ঝরে পড়ে শুকনো শিউলি ফুলের মতো অপেক্ষার নির্জন উঠোনে। আজ আমি এই সেরা অভিনেতার পুরস্কারটা পেয়ে খুবই সম্মানিত হয়েছি। তাই আমি আমাদের কালচারাল অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্যকে আর আমার সহ অভিনেতাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে এই পুরস্কারটি আমি অন্য কারোর হাতে তুলে দিচ্ছি। তিনি আর কেউ নন, আমার স্ত্রী সাথী। সাথী, তুমি একটু স্টেজে আসবে? কোনো
শুকনো শিউলি ফুলের মতো অপেক্ষার নির্জন উঠোনে আমার নীরব বিশ্বাসগুলো এক এক করে ঝরে পড়ে শুকনো শিউলি ফুলের মতো অপেক্ষার নির্জন উঠোনে। ম্যাডামের কি রাগ হয়েছে? আমার সাথে কথা বলবে না? আরে তোমাকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সারপ্রাইজ? হ্যাঁ, আজ তো আমার সারপ্রাইজ হবারই দিন। আবার কি সারপ্রাইজ? সেসব কথা থাক, কিন্তু তোমার যে এত বড় একটা প্রতিভা আছে সে কথা আমাকে আগে বলা হয়নি কেন? আরে বিটিং ইন ইটস ওন ড্রাম, আরে নিজের ঢাক নিজেই পেটাবো নাকি? আর তাছাড়া এইসব প্রসঙ্গ কোনোদিন ওঠেনি, তাই আর তুমি তো কোনোদিন জানতে চাওনি। সত্যি তো, সত্যিই তো, আমি তো কোনোদিন তীর্থকে জানার চেষ্টাই করিনি, শুধুই যন্ত্রের মতো সংসারই করে গেছি। সেখানে ভালোবাসা কতটা ছিল সেই প্রশ্ন নিজেকে যদি করি তাহলে হয়তো সঠিক উত্তর পাবো না। আমার আকাশ জুড়ে মনে মনে যাকে ধ্রুবতারার আসনে বসিয়েছিলাম, বুঝিনি সে আসলে সেই আসনের যোগ্যই ছিল না। না, আর দেরি নয়, এবার সব ভুল শুধরে ফেলতে হবে। আমি সত্যি অপরাধী তীর্থ, আমাকে ক্ষমা করবে না? কিসব বলছো বলো তো? তুমি অপরাধী হতে যাবে কেন? আচ্ছা, সেসব কথা পরে বলবো, এখন তুমি আমাকে একটু স্পর্শ করবে? এসবের মানে কি? তোমাকে স্পর্শ করতে? আচ্ছা, বেশ করলাম। এবার আমার মনের সব গ্লানি ধুয়ে বেরিয়ে গেল, আমি শুদ্ধ হলাম। আজ তুমি আমাকে জিতিয়ে দিয়েছ। জিতিয়ে দিয়েছি? কার কাছে? সারা পৃথিবীর কাছে, আমার নিজের কাছে। কে? কে আবার? তোমার প্রতিদেব শ্রীযুক্ত তীর্থ বাসু। তুমি তো ঘুমিয়েছিলে, উঠে এলে যে? বাহ, আমার বউ প্রকৃতির সামনে দাঁড়িয়ে এমন সুন্দর করে গান গাইবে, আর সেই গান এই অধমের প্রাণে দোলা দেবে না, তাই কি হয়? ঘুম ভাঙিয়ে দিলাম তো। ভাগ্যিস বাঙালে, নইলে শ্রাবণের ধারায় কোথায় যে ভেসে যেতে। একদম ঠিক বলেছ, আমি ভেসেই যাচ্ছিলাম। ভাগ্যিস তুমি এসে আমাকে ছুঁয়ে দিলে। তা ঝড় কি থেমেছে? মন কি শান্ত হয়েছে? শুধু শান্তই হয়নি, উড়িয়ে নিয়ে চলে গেছে সব। বুঝলে কিছু? তা আমার মনে যে ঝড় বইছে তাকে এবার শান্ত করা হোক। এই না না, একদম দুষ্টুমি নয়। কাল অফিস যেতে হবে না? হবে তো। ঘুমোতে হবে না? আরে হবে তো। তাহলে চলো। চিটিং? তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা।